হ্যালো স্টুডেন্টস, এডুব্লুমসের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি এবং আজকের আমার আলোচনার বিষয় হতে চলেছে ডাব্লিউবিপিএসসির বাংলা সিলেবাস, বাংলা পরীক্ষার প্রস্তুতি এবং তার প্যাটার্ন। ফলে তোমার যদি এই বিষয়টা জানার আগ্রহ থাকে, তুমিও যদি ডাব্লিউবিপিএসসির জন্য প্রস্তুতি নেবে বলে ঠিক করে থাকো, তোমার যদি বিএড থেকে থাকে, তাহলে অবশ্যই তোমার নেওয়া উচিত বলেই আমি মনে করি। এবং কারণ এই মুহূর্তে একটা পিএসসির ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেখা গেছে, এরপর আমাদের পশ্চিমবঙ্গে আবার চাকরির নোটিফিকেশন কখন পাওয়া যাবে তা কিন্তু আমরা কেউই জানি না। ফলে আমাদেরকে এই পরীক্ষাটা শুধু যে এইটুকু একটা সিলেবাস আছে, এইটুকু সিলেবাসের দিকে তাকালে হবে না। যদি মনে করে থাকো যে এইটুকু সিলেবাস আমি পড়ে চলে গেলেই আমার হয়ে যাবে, তা কিন্তু নয়। তোমাকে পড়তে হবে পূর্ববর্তী বছরের প্রশ্ন। এবং যে কাজটা আমি দীর্ঘ 3 বছর ধরে করে আসছি, একাডেমিক্সের কম্পিটিটিভ পরীক্ষা, নেটের মতো পরীক্ষা আমি রীতিমতো বিশ্লেষণ করে থাকি এবং সেই রকমভাবে পিএসসির যে 2015 সালের প্রশ্ন, সেই প্রশ্নকে আমি বিশ্লেষণ করেছি এবং বিশ্লেষণ করে আমার প্রস্তুতির ধরনটা যেমন হওয়া উচিত বলে মনে হয়, আমি সেটাকে নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। ফলে তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা প্রস্তুতি নেবে বলে ঠিক করেছে, তাদের সঙ্গে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এবার আমি যদি প্রথমে বলি যে এই এক্সামে 100টা নাম্বার থাকছে, 1.5 ঘন্টা সময় থাকছে, অবশ্যই নেগেটিভ মার্কিং থাকছে। 3টি প্রশ্নতে একটা নেগেটিভ মার্কিং, 3টি প্রশ্ন ভুল করলে 1 নাম্বার মাইনাস। এবার এখানে কিরকম ভাবে প্রশ্ন আসে? সাহিত্য থেকে 50 নাম্বারের প্রশ্ন আসে, সাহিত্যের ইতিহাস থেকে 25 নাম্বারের প্রশ্ন আসে, আর ব্যাকরণ থেকে 25 নাম্বারের প্রশ্ন আসে। তাহলে এইটা হলো আমাদের পরীক্ষার প্রাথমিক একটা ইনফরমেশন। এরপর আমরা যদি সিলেবাসে আসি, সিলেবাসটা হয়তো অনেকের কাছে নেই, আবার অনেকের কাছে রয়েছে। যাদের কাছে নেই তারা দেখে নিতে পারো, আমি একবার পড়ে দিচ্ছি। উপন্যাসে রয়েছে কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলয়গ্রাস, আশাপূর্ণা দেবী। এই 3টি মাত্র উপন্যাস। যারা নেটের সিলেবাস পড়েছো তাদের এটা দেখলে হাসি পাবে। কেন হাসি পাবে? কারণ সেখানে প্রায় 11টা সিলেবাস নেটের সিলেবাসে আমাদেরকে পড়তে হয় এবং সবকটাই বেশ বৃহৎ উপন্যাস। এখানে 3খানা উপন্যাস আছে, এটা দেখে হাসবার কিছু নেই কিন্তু, বা এটা দেখে এটাকে ছোট করবার মতো কিছু নেই। কারণ বিগত 10 বছরে আমাদের কোনো পিএসসি এসএলএসটি সেইভাবে কিছু হয়নি। একটা ছোট্ট মাদ্রাসা কমিশন হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে। ফলে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু বসে রয়েছে, বিএড করে বসে রয়েছে। ফলে কম্পিটিশন টাফ হবে। এবং তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে পিএসসির আন্ডারে কিন্তু স্কুলের সংখ্যা সবচেয়ে কম, ফলত ভ্যাকেন্সিও আসবে কিন্তু খুব কম। ফলে ওই কটা ভ্যাকেন্সির জন্য কম্পিটিশন থাকবে হাই লেভেলের, কাট অফ যাবে হাই লেভেলের। মানে তুমি ধরো 100তে 95 কাট অফ যাওয়া কিছু আশ্চর্যের বিষয় নয়। ফলত তোমাকে জানতে হবে যে এখান থেকে এই কটা উপন্যাস থেকে প্রশ্নটা কিভাবে করা হতে পারে। প্রশ্নটা কিভাবে করা হতে পারে এই আলোচনা যদি আমি করি, তাহলে আমি বলি যে আমি প্রথমে যেহেতু উপন্যাসটা বললাম, আমি উপন্যাসের জায়গাটাকে নিয়ে আলোচনা করি। উপন্যাসের জায়গায় যদি আমি প্রথম উপন্যাসটা ধরি, কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখন প্রথম টপিক হয়ে যাচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্য সম্পর্কে তোমার সম্যক ধারণা প্রয়োজন। এই সম্যক ধারণার মধ্যে কি কি পড়ে? লেখক, তার জীবন এবং জীবনের সঙ্গে তার সাহিত্যের ডিটেলস। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু ঔপন্যাসিক নয়, তিনি প্রচুর প্রবন্ধও লিখেছেন। এবার প্রবন্ধ গ্রন্থ কখন কোনটা প্রকাশিত হয়েছে, উপন্যাস কখন কোনটা প্রকাশিত হয়েছে, কখন লেখা শুরু হয়েছিল, যদি কোনো স্পেসিফিক কোনো ইনফরমেশন কোনো উপন্যাস সম্পর্কে থেকে থাকে, অর্থাৎ কোনো উপন্যাস বিশেষ পুরস্কৃত হচ্ছে, সেটা কিন্তু সমস্ত ঔপন্যাসিক, সমস্ত লেখকের ক্ষেত্রেই একই রকম ভাবে খাটে। অর্থাৎ লেখক পরিচিতি বা জীবন সাহিত্য আলোচনাটা এরকম ভাবেই হওয়া উচিত। সেখানে প্রত্যেকটা ইনফরমেশন নিখুঁতভাবে তোমাকে জানতে হচ্ছে। কতগুলি নাটক, কতগুলি উপন্যাস, কতগুলি প্রবন্ধ গ্রন্থ এবং কোনো বই বিশেষ কোনোভাবে পুরস্কৃত হয়েছে কিনা, যদি অনুবাদ হয়ে থাকে সেটা কোন কোন ভাষায় অনুবাদ হয়েছে, কারা অনুবাদ করেছেন, ইত্যাদি প্রভৃতি সমস্ত ইনফরমেশন তোমাকে বঙ্কিমচন্দ্র বা একজন লেখক সম্পর্কে জেনে ফেলতে হচ্ছে।
এরপর আসি উপন্যাসে, অর্থাৎ কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইলের একদম প্রথমেই শুরু হয়ে যাচ্ছে মুদ্রণ। মুদ্রণ নিয়ে যদি কোনো উপন্যাস, কোনো গ্রন্থের বিশেষ কোনো ইনফরমেশন থেকে থাকে, সেই ইনফরমেশন তোমাকে জানতে হচ্ছে। কত সালে প্রচ্ছদ শিল্পীকে, যদি ভূমিকা অন্য কেউ লিখে থাকেন সেই ভূমিকাটির লেখককে ইত্যাদি সমস্ত, বা মুদ্রককে ইত্যাদি ইনফরমেশনগুলো তোমাকে জানতে হচ্ছে। এই সঙ্গে উপন্যাসের প্রকাশ সাল, কোন প্রেস থেকে প্রকাশিত হচ্ছে ইত্যাদি, এই ইনফরমেশনগুলো যদি কোনো পত্রিকায় প্রকাশ হয়ে থাকে এই ইনফরমেশনগুলো তোমাকে জানতে হচ্ছে। এরপর আসে উৎসর্গপত্রে, কাকে উৎসর্গ করা হচ্ছে। উৎসর্গপত্রের অনেক সময় খুব স্পেসিফিকেশন থাকে, মানে স্পেসিফাইড লাইন থাকে, বিশেষ ভঙ্গিতে উৎসর্গটি করা হয়, সেটি তোমাকে জানতে হচ্ছে। এবার আসে উপন্যাসের ক্ষেত্রে। মূল উপন্যাস শুরু হওয়ার পর সেখানে মূল চরিত্র, পার্শ্ব চরিত্র, চরিত্রদের মধ্যে সম্পর্ক, এইটি একটি গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ কোটেশন, এটি একটি ঘটনাক্রম পরিচ্ছেদ সংখ্যার সঙ্গে মিলিয়ে মনে রাখা, এইটি হচ্ছে একটি উপন্যাস পড়ার বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। কোনো টেক্সটে যদি কোনো স্পেসিফিকেশন, কোনো বিশেষ্য পদ থেকে থাকে, বা কোনো কোনো ফুল, কোনো পাখি, কোনো উপন্যাসের কোনো পরিচ্ছেদে এসে থাকে তার নাম ইত্যাদি যাবতীয় ইনফরমেশন, ঠিক যেমন নেটের পরীক্ষার জন্য পড়তে হয়, একদম পড়াশোনার ধরনটা ঠিক এরকমই হওয়া উচিত। আমার তাই মনে হলো 2015 প্রশ্ন বিশ্লেষণ করে। তো উপন্যাসের পড়ার ধরনটাই খানিকটা লাগু হবে ছোট গল্পের উপরেও। এবার আসে কাব্যে। কাব্যের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্য, সেখান থেকে 3টে স্বর্গ আমাদেরকে পড়তে হচ্ছে, অর্থাৎ চতুর্থ, ষষ্ঠ এবং নবম স্বর্গ আমাদেরকে পড়তে হচ্ছে। এই চতুর্থ, ষষ্ঠ এবং নবম পরিচ্ছেদ, তার স্বর্গর নাম প্রত্যেকটা, দেখো যখন তোমার এই প্রথম কথা আমি বললাম যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম টপিক, এরপর মেঘনাদবধ কাব্য তোমার প্রথম টপিক, অর্থাৎ মেঘনাদবধ কাব্যের মুদ্রণ সংক্রান্ত কতগুলি স্বর্গ রয়েছে, 9টি স্বর্গ রয়েছে, স্বর্গগুলির নাম ইত্যাদি তোমাকে জানতে হচ্ছে, এবং এই 3টি স্বর্গ তোমাকে ডিটেলসে জানতে হচ্ছে। যখন কাব্যটা মধুসূদন দত্তের, তখন এমন অনেক অজানা শব্দ পাওয়া যাবে, সেই শব্দগুলোর অর্থ জানতে হচ্ছে। এবং সেই সঙ্গে একটি মেঘনাদবধ কাব্য একটি কাহিনী বলে, রামায়ণের একটি কাহিনী বলে, কাহিনীটা কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, কতদিনের কাহিনী পর্ব এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ কতদিনের ঘটনা পর্ব এখানে চলছে, এরকম ইনফরমেশন তোমাকে জানতেই হচ্ছে। এবং সেই সঙ্গে বলে রাখি যে তোমাকে যদি চতুর্থ, ষষ্ঠ এবং নবম স্বর্গ পড়তে বলা হচ্ছে, তুমি কিন্তু কাব্যটির কিছুই বুঝতে পারবে না শুধু চতুর্থ, ষষ্ঠ, নবম স্বর্গটাকে পড়ে নিলে। তোমাকে কিন্তু এর আগে পিছে যে আরো 6টা স্বর্গ রয়েছে তার কাহিনী সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা প্রয়োজন। এরপর যেটা তোমাকে করতে হচ্ছে চরিত্রের সম্পর্ক, ঘটনাক্রম, স্পেসিফিক ডায়লগস। এখানে ডায়লগস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এইগুলো তোমাকে কিন্তু প্রায় মুখস্থের কাছাকাছি নিয়ে যেতে হচ্ছে এবং পড়তে হচ্ছে। এবার ধরা যাক সে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা রয়েছে, পদাতিক কাব্যগ্রন্থ থেকে 5টি কবিতা রয়েছে, জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম 5টি কবিতা রয়েছে, কাজী নজরুল ইসলামের 2টি কবিতা রয়েছে, বিদ্রোহী এবং আমার কৈফিয়ত। এবার আমরা যদি দেখি যে জীবনানন্দ দাশের যে কবিতা, সেখানে ঘাস, হাওয়ার রাত, বনলতা সেন, 20 বছর পরে, আমি যদি হতাম, এরকম 5টা কবিতা আমাদেরকে পড়তে হচ্ছে। এবার আসি যে কবিতার ক্ষেত্রে এই যেমন ইন্ডিভিজুয়াল কবিতাগুলো আমাদেরকে পড়তে হচ্ছে, জীবনানন্দ দাশ, সুভাষ মুখোপাধ্যায় এবং কাজী নজরুল ইসলাম, এখানে কতটা ডিটেলসে আমাদেরকে যেতে হবে এটা সম্পর্কে একটু ধারণা রাখা প্রয়োজন। ধরা যাক যে সুভাষ মুখোপাধ্যায়ের মে দিনের কবিতা, এখানে প্রথম লাইনটা শুরু হচ্ছে এইভাবে, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, প্রিয়র পরে একখানি কমা, এই কমাটিকে উড়িয়ে দিয়ে কিন্তু অপশনে, মানে কমাটিও থাকলো এবং অপশনে এই লাইনটিকেই 4 বার লেখা হলো, একবার সেমিকোলন দিয়ে, একবার কমা দিয়ে, বা অন্য কোনো জ্যোতিচিহ্ন দিয়ে লেখা হলো। তোমাকে এইটিও জানতে হবে যে কবিতাটি শুরু হচ্ছে প্রথম লাইনটিতে ওখানে কি জ্যোতিচিহ্ন বসেছে, এটি তোমাকে জানতে হচ্ছে। এছাড়া
কবিতার ক্ষেত্রে স্পেসিফিক বিষয় যেমন স্তবক সংখ্যা জানতে হচ্ছে, চরণ সংখ্যা জানতে হচ্ছে, বিশেষ ফুল পাখির নাম থাকলে সেগুলো জানতে হচ্ছে, কোনো তারিখের উল্লেখ থাকলে সেটা জানতে হচ্ছে, বিশেষ ঘটনার উল্লেখ থাকলে সেটা জানতে হচ্ছে। এইভাবে প্রত্যেকটা অত্যন্ত ডিটেলে পড়াশোনা করতে হচ্ছে। আর এরপর আসি নাটকে। নাটকের ক্ষেত্রে দুটি নাটক রয়েছে, বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুর, নরক গুলজার মনোজ মিত্র। এই দুটি নাটকই একই রকম ভাবে আমরা নেটের পড়াশুনো যেরকম ভাবে করে থাকি এখানেও পড়াশোনাটা ঠিক সেই রকম ভাবে হবে। অর্থাৎ কতগুলি স্বর্গ, কতগুলি স্বর্গের মধ্যে কতগুলি পর্ব ইত্যাদি আমাদেরকে এই ইনফরমেশনগুলো জানার সঙ্গে সঙ্গে কোন পর্বে কতগুলি গান রয়েছে, কার কণ্ঠে কোন গানটি শোনা যাচ্ছে, কোন ঘটনাক্রম, বিশেষত অনেক সময় হয় নাটকের ক্ষেত্রে সময় উল্লেখ থাকে, সেই সময়, চরিত্র, চরিত্রের সম্পর্ক, এই যে ইনফরমেশনগুলো সমস্ত জানতে হচ্ছে। একই রকম ভাবে মনোজ মিত্র সম্পর্কে মনোজ মিত্র সম্পর্কে জানতে হচ্ছে। এবং বিষয়টা যখন রবীন্দ্রনাথে উঠে আসে তখন তো জানবার অফুরান জায়গা। অর্থাৎ নাটকের রবীন্দ্রনাথ এটা তোমাকে একদম যাবতীয় ডিটেলসে জেনে ফেলতে হচ্ছে। অর্থাৎ নাটকের রবীন্দ্রনাথ যখন দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের এত এত নাটক, তার ডিটেলসে জানতে হচ্ছে, নাটকগুলোর খানিকটা করে জিস জানতে হচ্ছে, অর্থাৎ নাটকের বিষয়টাকে একটুখানি জেনে নিতে হচ্ছে। এইভাবে তোমাকে তোমার প্রস্তুতিটা নিতে হবে। এরপর আসছে প্রবন্ধের ক্ষেত্রে। প্রবন্ধ একই রকমের, প্রবন্ধে কোটেশন ব্যবহার হয়ে থাকে। প্রবন্ধের ক্ষেত্রে প্রবন্ধ ইটসেলফ একটা জটিল বিষয় লাগে অনেকের ক্ষেত্রে, তো প্রবন্ধ এবং বোরিংও লাগে। তো অন্নদা শঙ্কর রায়ের প্রবন্ধ অপেক্ষাকৃত সহজ, আব্দুল ওদুদের প্রবন্ধ একটুখানি কঠিন, কিন্তু তাহলেও এইগুলো সমস্ত পড়তে হবে। স্পেসিফিক লাইন, কোনো ডায়লগ, মানে ডায়লগ তো এখানে থাকে না, গুরুত্বপূর্ণ লাইন্স, এইগুলো আমাদেরকে জানতে হচ্ছে। নাটকের ক্ষেত্রে ডায়লগ ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট গল্পের বিষয়টাও এরকমই খানিকটা। একই রকম ভাবে লেখক, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছোট গল্পে উঠে এসছেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ছোট গল্পে এবং নাটকে দেখব। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ, জ্যোতিরিন্দ্র নন্দী যারা রয়েছেন প্রত্যেকের জীবন সাহিত্য সম্পর্কে জানতে হচ্ছে এবং গল্পগুলোকে ডিটেলসে পড়ে সেখান থেকে এক্সট্রাক্ট করতে হচ্ছে নোট। এরপর আসি যে বাংলা সাহিত্যের ইতিহাস। সেখানে তিনটে মঙ্গল কাব্য রয়েছে, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। বৈষ্ণব কাব্যে 4 জন কবির নাম আমরা এখানে উল্লেখ পাচ্ছি, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। ফোর্ট উইলিয়াম কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত। এখন কথা হচ্ছে যে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এইগুলো কিন্তু তোমাকে কাব্য পড়তে হচ্ছে না, কাব্যের গল্প খানিকটা করে জানতে হচ্ছে। সেই সঙ্গে তোমাকে কাব্যের ডিটেলস অর্থাৎ সাহিত্যের ইতিহাস হিসেবে কাব্যটাকে জানা, এইটা হচ্ছে তোমার কাজ। আরেকটা হচ্ছে বাংলা ব্যাকরণে। বাংলা ব্যাকরণে আমাদের সন্ধি, সমাস, প্রত্যয়, কারক বিভক্তি, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ ইত্যাদি বিষয়গুলো আমাদের রয়েছে। এখন আমি যদি একটা প্রশ্ন খুবই উঠে আসছে যে সিলেবাসটা যদি চেঞ্জ হয়ে যায়, কারণ বহুদিনের পুরনো সিলেবাস। এবার বলি যে নোটিফিকেশন বেরোনোর পর কতদিন সময় পাবে তার কোনো ঠিক নেই। এবার এই যে সিলেবাসের মধ্যে আমাদের সাহিত্যের ইতিহাসের অংশ, বাংলা ব্যাকরণের অংশ, এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হবার কোনো জায়গাই নেই। সাহিত্যের জায়গা কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, এমন নয় যে পারে না, কিন্তু এখানে সংশয় রয়েছে। তাই জন্য কিন্তু প্রস্তুতি বন্ধ করে রাখবার কোনো মানে হয় না। প্রচুর জন প্রচুর নেগেটিভ কথা বলবে। দেখো আমাদের পশ্চিমবঙ্গের চাকরির অবস্থা তোমরা জানো, যারা বিএড করেছো 1-1.5 লাখ টাকা খরচ করে। এখন কথাটা হচ্ছে এই যে তোমার এরপরে তুমি আবার কখন চাকরির নোটিফিকেশন পাবে জানা নেই। মানে এরপর 5 বছর পর ভোট, 26-এর পর 5 বছর পর, অর্থাৎ 31 বছর আদেও তোমার তখন বয়স থাকবে কিনা পরীক্ষা দেবার, সেটা নিয়ে কিন্তু খুব সংশয় রয়েছে। ফলত এখন একটা নোটিফিকেশন যখন দেখা গেছে, আমার মনে হয় প্রস্তুতিটা শুরু করা উচিত। সিলেবাস কখন বেরোবে তার জন্য অপেক্ষা না করে এবার এই যে
সাহিত্যের জায়গা থেকে যদি সামান্য কিছু চেঞ্জ, সামান্য কিছু পরিবর্তন ঘটে, সেইগুলো কিন্তু পরে ম্যানেজ করে নেওয়া যাবে কম সময়ে। গোটা সিলেবাসটাকে কিন্তু ম্যানেজ করে নেওয়া সম্ভব নয়, এই কথাটাকে মাথায় রাখবে অবশ্যই। এবং যেভাবে বললাম চেষ্টা করতে হবে সেইভাবে পড়তে। এখন কথায় আসি বুক লিস্টের। এই মুহূর্তেই প্রচুর কিছু বই সংগ্রহ করবার দরকার নেই। আমাদের যে ব্যাচ শুরু হচ্ছে, আমরা মূলত সাহিত্য অবশ্যই পড়াবো, সাহিত্যের পার্ট অবশ্যই পড়াবো, কিন্তু আমরা এখন জোর দেব সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণের উপর। তো এই জায়গাগুলোতে আমরা জোর দেব এবং আমরা বলবো যে এই জায়গাগুলোতে তোমাদের বই কিনবার দরকার নেই। তোমাদের পাশাপাশি যদি কিছু বই থেকে থাকে মাস্টার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশনের সূত্রে, তাহলে অবশ্যই তোমরা সেটাকে ফলো করতে পারো। বিশেষত সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে অসিত কুমার রয়েছেন এবং আমাদের সুকুমার সেন রয়েছেন। এই দুটিকে অথেন্টিক মনে করা হয়। ফলে যদি সাহিত্যের ইতিহাসের বই থেকে থাকে তাহলে খুবই ভালো। কিন্তু আমাদের এখানে যারা ভর্তি হচ্ছে তাদেরকে এখান থেকে একটা বইও আলাদা করে কিনবার দরকার নেই। আমরা যা নোট দেব সেটা মোর দেন এনাফ হবে। অর্থাৎ যাবতীয় যা ডিটেলস এভেলেবেল আমরা কিন্তু সেটা তোমাদের জন্য করে দেব। এরপর আসছি ব্যাকরণের জায়গায়। ব্যাকরণের ক্ষেত্রে একই কথা, তোমাদের যদি বামনদেব চট্টোপাধ্যায় থেকে থাকে তাহলে অবশ্যই খুব ভালো। যদি না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই, আমরা ডিটেলসে নোট দিয়ে দেব। এখান থেকে এতটাই ডিটেলসে নোট পাবে যে আলাদা করে কোনো বইপত্রের প্রয়োজন হবে না। আর একটা বিষয় যে আমাদের এখানে যারা টিচার রয়েছেন প্রত্যেক জায়গার জন্য স্পেসিফিক টিচার থাকবেন। অর্থাৎ সাহিত্য যিনি, তিনি সাহিত্যের এক্সপার্ট টিচার, যিনি ব্যাকরণ পড়াবেন তিনি ব্যাকরণের এক্সপার্ট টিচার, যিনি সাহিত্যের ইতিহাস পড়াবেন তিনি ওই এরিয়ার এক্সপার্ট টিচার। ফলত এই জায়গাটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। আলাদা করে এখান থেকে কিন্তু বই কিনবার কোনো কারণ নেই। হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই টেক্সটগুলো সংগ্রহ করতে হবে। আমরা পিডিএফ দিয়ে দেবো। যদি পিডিএফ দিয়ে ম্যানেজ করতে পারো আপাতত সেটা খুবই ভালো হয়। যদি একান্ত মনে হয় যে পিডিএফ দিয়ে ম্যানেজ করাটা একটু কঠিন কাজ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পিডিএফটাকে প্রিন্ট করে নিতে পারো। যদি কম খরচে কোথাও করে দেওয়ার কথা আসে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কম খরচে এই সিলেবাসটাকে প্রিন্ট করে নিতে পারো। এবার আসি যে আমাদের ব্যাচ ভর্তির প্রসঙ্গে। ব্যাচে ভর্তি চলছে, আমরা 15 তারিখ থেকে ক্লাস শুরু করতে চলেছি। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই নিচে যে নাম্বার চলছে তোমরা যোগাযোগ করতে পারো। আশা করব তোমাদের আমাদের সঙ্গে পড়াশোনা করলে ভালো লাগবে। এই পর্যন্ত আমরা এরকম পরীক্ষা হ্যান্ডেল করতে অভ্যস্ত। এমন নয় যে এই প্রতিষ্ঠান নতুন এই ধরনের পরীক্ষা হ্যান্ডেল করছে। এর থেকে অনেক বড় পরীক্ষা নেট পরীক্ষা, সেটাকে হ্যান্ডেল করার দীর্ঘ 3 বছরের প্রায় 4 বছরের অভিজ্ঞতা আমাদের। ফলত আমরা এই পরীক্ষা কি করে হ্যান্ডেল করতে হয়, কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, আমাদের এটা খুব ভালোভাবে জানা। যেহেতু নেটের ছাত্রছাত্রীদেরকেও আমরা সাফল্যের পথ দেখাতে পেরেছি, তোমাদেরও এই জায়গাটা পাইয়ে দিতে আমরা সচেষ্ট থাকব। সার্বিকভাবে আমরাও কিন্তু তোমাদের সাফল্যটাই কামনা করব। তো ফলে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে দেরি করো না। আমাদের অলরেডি ব্যাচ ভর্তি প্রায় চলছে, এখন রানিং রয়েছে এবং 15 তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে। ফলে যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি ভর্তি হয়ে যাও। প্রস্তুতিটাকে আজকাল করে ঠেলে রেখে কোনো লাভ নেই, প্রস্তুতিটা শুরু করে দাও। নোটিফিকেশন আসবার পর কতদিন সময় পাবে বলা যায় না। ফলে আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং কমেন্ট করে তোমাদের অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে এটা তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা বিএড করছে এই মুহূর্তে তাদের সঙ্গে শেয়ার করে দিলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ সকলকে।